সরকারের উপরেই তো মনে রাগ হয় আমার, যে ওরা মানুষগুলোকে নিয়ে গেল, মানুষগুলোকে এই অবস্থায় ফেলে দিয়েছে, মানে পালিয়ে গেল। ঠাকুর আমার ছেলেদের এরকম হলো কেন? কিছু তো করতেই পারে না, ওর বাবা খুব কষ্টে সংসার চালাইয়েছে। পান্ডুয়ার সবজি ব্যবসায়ীর ছেলে সুমিতকে স্বপ্ন দেখিয়েছিল ডিসকভারি চ্যানেল। সমতলের ছেলে স্বপ্ন দেখেছিল পাহাড় চূড়ায় পা ফেলে মুঠো বন্দি করে ফেলবে মেঘেদের। সুমিতের চোখের তারায় চিকচিক করে উঠত তুষার শৃঙ্গেরা। সেই পাহাড়ই যে তার হাত পায়ের সবকটা আঙুল কেড়ে নেবে কখনো ভাবেননি। 2018 সালে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দফতরের আয়োজনে পর্বতাভিযানে গিয়ে ফ্রস্টবাইটে হাত পায়ের 10টা আঙুলি খুইয়েছেন সুমিত। পাহাড়কে নয়, সুমিত দুষছেন পূর্বতন সরকারকে। মানে কথা ছিল হচ্ছে সুদর্শনে আমাদের এক্সপিডিশন যাওয়ার 2 দিন আগে আমরা শুনতে পেলাম যে আমাদের কৈলাস এক্সপিডিশনে নিয়ে যাবে, যেটা আমাদের মানে নলেজে ছিল না। আমাদের যে টেন্টগুলো দেওয়া হয়েছিল, স্লিপিং ব্যাগগুলো দেওয়া হয়েছে, ওইগুলো একদমই মানে নিম্নমানের। বেস ক্যাম্পে বসে শুয়ে আছি, টেন্ট থেকে জল পড়ছে। টেন্ট, স্লিপিং ব্যাগ, আমাদের যে বুট ফুট দিয়ে গেছে ওইগুলো মাউন্টেনিংয়ের জন্য না, ওইগুলো হচ্ছে আমাদের পুরুলিয়া যে বেরোতে আরসিসি যেগুলো করে ছোটোখাটো ক্যাম্প করে, ওই ক্যাম্পের জন্য ওইগুলো। আমরা যখন সাবমিটে যাই আমাদের রোপ অনেক কমে, মানে শর্ট পড়ে যায়। সেই রোপগুলোকে আমরা একটা রোপকে আমরা অল্টারনেট করি, মানে উপরে যখন উঠে যায় উপর থেকে আবার শেড পাড়া নিচে নেমে আসে, সেখান থেকে আবার রোপগুলো খোলে আবার উপরে নিয়ে যাই। এরকম করে করে আমরা 5-6 বার গেছি। এক একটা জায়গায় মোটামুটি 40-45 মিনিট 1 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হতো আমাদের, এই কোমর পর্যন্ত মাজায় বরফ নিয়ে। এরকম 4-5 বার মোটামুটি ছিলাম আমরা। ছেড়ার পর যখন আমরা সাবমিটে যাই, উপরে যখন মানে ফটো তুলতে যাই, আমি যখন নিজে আমার মোবাইল থেকে যখন সেলফি তুলতে যাই সাবমিটের, তখন ফটো ক্লিক হচ্ছিল না। পরে তো যখন খুলে দেখছি তখন আঙুলগুলো অলরেডি অবশ্যই মানে ঠান্ডা হয়ে বরফ পাথরের মতন হয়ে গেছিলো, মানে অবশ্যই সেলগুলো ডেট হয়ে গেছিলো তখন মনে হয়। ওখান থেকে যখন গঙ্গোত্রী যখন আমরা নেমে আসি তখন আমি আমাদের ক্লাবে ফোন করি, বলছিল এরকম এরকম ওষুধগুলো তোকে লিখে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, এগুলো ইমিডিয়েটলি খেয়ে নে। যে আমি যতটা আমাদের লিডারকে বলেছিলাম যে আমার ওষুধগুলো একটু কিনে দাও তোমার খাওয়ার জন্য, লিডার বলছিল এখন তো পয়সা করি নেই আর কিনে দেওয়া যাবে না। ওই টিমে কতজন ছিলেন? আমাদের 10 জন ছিল আর 3টে শেরপা ছিল। আচ্ছা, আর আপনার মতো এই ফার্স্ট বাইট কতজনের হয়েছিল? আমাকে নিয়ে 4 জন হয়েছিল, ওই একই ট্রিপে। পাহাড় থেকে নেমে হরিদ্বার হয়ে দিল্লি এসেছিলেন সুমিতেরা। অভিযোগ, 3 দিনেরও বেশি কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। তারপর কলকাতায় ফেরত আসা এবং অবশেষে এসএসকেএম হাসপাতাল। সেখানে বেশ কিছুদিন চিকিৎসার পর হাত পায়ের 10 আঙুল কেটে বাদ দিতে হয়। আমাকে তো প্রথমে জানায়নি, মেয়ে আর ওর বাবা জানে, আমি জানতাম না। তারপর যখন ছেলেকে টোটো করে নিয়ে এসছে কলকাতার থেকে ওরা, তখন আমার সামনে ছেলে নামছে, তখন আমি দেখে তো আমার হয়ে গেছে। হাত সব ব্যান্ডেজ, পা ব্যান্ডেজ। ওই দিন রাত 24 ঘন্টায় কাঁদতাম, আর ওই ছেলেকে আমি একা তো আর পারতাম না। ওর বাবা, মেয়ে, ওরা সবাই মিলে চান ঠান করাতো, মেয়ে মলম মেখে দিত। মেয়ে তখন টিউশনই করতো, তখন বিয়ে হয়নি। আর ঠাকুরকে ডাকলাম, ঠাকুর আমার ছেলেদের এরকম হলো কেন? এই করে করে এখন এই পরিস্থিতিতে এই দাঁড়াইছে, কিছু তো করতেই পারে না। ওর বাবা খুব কষ্টে সংসার চালাইয়েছে। পর্বতারোহী জীবনে তো ইকুইপমেন্ট গুলোই লাইফ লাইন, কারণ এগুলোর ওপর পুরো জীবন নির্ভর করছে। জুতো, দড়ি বা ইকুইপমেন্ট, এক একটা ক্যারাবিনা ধরুন 20-22 হাজার কেজি করে ওজন নিতে পারে, এইটুকুনি জিনিস, সেগুলো অনেক দামি দামি হয়। তারপর তাঁবু, স্লিপিং ব্যাগ, এগুলোকে লাইফ লাইন বলে পর্বতারোহণে। এগুলো যদি খারাপ থাকে বা কিছু গন্ডগোল করে তাহলে পুরো কিন্তু জীবনটাই চলে যেতে পারে। বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার বেশ কয়েকটিতে পা ফেলে হইচই ফেলে দিয়েছিলেন চন্দননগরের পিয়ালি বসাক। একজন পর্বতারোহীর জীবনে মাউন্টেনিয়ারিং কিট নিয়ে অবহেলা যে কতটা প্রাণঘাতী হতে পারে তা পিয়ালির ভালোই জানা। পিয়ালি বলছেন, ঠিক সময়ে চিকিৎসা হলে হয়তো সুমিতের আঙুল বাঁচানো যেত। ওখানে তো ঠান্ডা প্রচন্ড বেশি, তো যে কারণে হাইপোথার্মিয়া বলে, মানে বডির টেম্পারেচার যে নর্মাল আমাদের যেটা থাকে তার নিচে চলে যায়। তখন কি হবে, অক্সিজেনটা, রক্তটা হৃৎপিণ্ড, ব্রেন, ফুসফুস, কিডনি, ভাইটাল অর্গানগুলোর দিকে কনসেন্ট্রেট হয়ে যাবে। তখন হাত পায়ের আঙুল
তারপরে নাকের ডগা, কানের লতি, এই যে যেগুলো এক্সট্রিমিটিস বলে, ওইখানে আর অক্সিজেনটা পৌঁছয় না। এবারে যদি খারাপ হ্যান্ড গ্লাভস থাকে, খারাপ জুতো মোজা বা স্লিপিং ব্যাগ, যা বরফের মধ্যে তো আমরা ঘুমোই, নিচে থেকে তো পুরো বরফের ঠান্ডা উঠছে, তা বুঝে লাগাই, চারিদিকে তো ঠান্ডা আবহাওয়া, হ্যাঁ ঠান্ডা হাওয়া চলছে, মাইনাস, আমরা তো যেখানে যাই -50-60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো সেইখানে যদি এবার বডির তাপমাত্রা ওগুলো যদি কাজ না করে, বডির তাপমাত্রা নিচে চলে যাবে স্বাভাবিক, এবারে হাত পায়ের আঙুলের রক্ত যাবে না, অক্সিজেন যাবে না, তখন ওগুলো পচতে শুরু করে হাত পায়ের আঙুল, এবং ওগুলো অসার হয়ে যায়, ওরা বুঝতেও পারেনি যে ওদের হাতে ফ্রস্টবাইট হয়ে গেছে। রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের অভিযান একটু তো পার্থক্য আছে, যেমন কেন্দ্রীয় সরকারের অভিযানে আমাদের সাথে ডক্টর স্যার ছিলেন, কিন্তু রাজ্য সরকারের অভিযানে কোনো ডাক্তার আমাদের সাথে ছিলেন না। আমাদের সময়তেও ইকুইপমেন্ট খুব একটা ছিল না, ঠিকঠাক ছিল না। যেটা গিয়েছিলাম 2015-তে সিকিমের তিনচেনকাং অভিযান। আমাদের কেন্দ্রীয় সরকার IMF এর যেটা ছিল প্রেসার মাপা, পালস রেট মাপা, তারপরে হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন মাপা, সমস্ত টেস্ট করে, কিন্তু সেগুলো রাজ্য সরকারের অভিযানে হয়নি। এই যারা এভারেস্ট আরোহণ করেছে দেখবেন, যেই এই অভিযোগগুলো উঠবে, এ ওর নামে, এ তার নামে, নানাভাবে এইসব হ্যান বলে জিনিসটাকে লঘু করে দেবে। হ্যাঁ, বা আমি যে বলতে চাইছি আমার নামে নানা রকম বানিয়ে মিথ্যে কথা বলে এবার সবাই ওইটা নিয়ে পড়ে যাবে, আসল যে ঘটনাগুলো ঘটেছে ওইগুলো ধামাচাপা পড়ে যাবে। সুমিতের অভিযোগ, সরকার কোনো সাহায্যই করেনি। কলকাতায় আসার পর থেকে তাঁর চিকিৎসার খরচ সব জুগিয়েছে ক্লাবই। পঞ্চায়েত, বিডিও অফিস থেকে শুরু করে তখনকার ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, এমনকি তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি লিখেছেন, পাশে পাননি কাউকেই। পেপারে খুব অ্যাড ফ্যাড বেরোচ্ছিল, মানে নিউজ ফিউজ বেরোচ্ছিল। হট করে একদিন আমাদের যে অ্যাডভাইজার হট করে একদিন এসে আমাকে বললো, এরকম এরকম ব্যাপার, একটা তোমাদের ভিডিও করতে হবে, যে আর আমাকে 2000 টাকা দিয়েছিল। 2000 টাকা দিয়ে একটা ভিডিও করে নিয়ে চলে গেছে। ওই যে আমরা তোমাদের সবকিছু সাহায্য করেছি, এই অর্থ দিয়েছি, এই দিয়েছি, ওই 2000 টাকা দিয়ে বলছিল সাহায্য অর্থ দিয়েছি। রাজ্য সরকার থেকে তো আমাদের একটা ইন্স্যুরেন্স করেছিল, তার বেনিফিটও কিছু পাইনি আমরা। ইন্স্যুরেন্সের কথা যখন বলি তখন আমাদের অ্যাডভাইজার বলে ওগুলো দেওয়া যাবে না। পরবর্তীকালে আবার যখন চাই তখন বলে যে আমাদের অফিসে আগুন ধরে গেছে, দিতে পারবো না, কিছু করার নেই। সরকারের উপরেই তো মনে রাগ হয় আমার, যে ওরা মানুষগুলোকে নিয়ে গেল, মানুষগুলোকে এই অবস্থায় ফেলে দিয়েছে, মানে পালিয়ে গেল। পূর্বতন সরকারের আমলে ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশনের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির সদস্য ছিলেন দেবরাজ দত্ত। এভারেস্ট সহ বেশ কিছু পর্বতশৃঙ্গে অভিযানের অভিজ্ঞতা আছে তাঁর। সুমিতের দুর্ঘটনার জন্য সরকারি অব্যবস্থাপনাকেই দায়ী করতে রাজি নন দেবরাজ। এবং বহু অভিযানে, শুধু বাঙালি না, ভারতবর্ষের বিভিন্ন বহু অভিযানের ক্ষেত্রে সামিট করে আসার পর এখানে বহুজনের অভিযান বাড়ি। এবং এবছরও যদি অভিযানে দেখেন, আমাদের লক্ষ্মীকান্ত যে গত বছর এভারেস্ট সামিট করলো, এবছর আবার দ্বিতীয়বার এভারেস্ট সামিট করলো। এ কিন্তু ফিরে আসার পর ওর দেখবেন কাগজে বেরিয়েছে, আমি দেখলাম যে আঙুলে ফার্স্ট বাইট হয়েছে। তাহলে কি ও তো নিজেই আছে, ওকে তো কেউ জোর করে দেয়নি। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু সবটাই কিন্তু নিজের ওপর নির্ভর করছে। আমার ঠান্ডা লাগছে, আমার ইকুইপমেন্ট ভালো আছে কি ঠিক আছে, আমাকেই চয়েস করে এগোতে হবে। আমাদের WBSF এ কিছু জিনিসপত্র আছে, মূলত সেগুলো লোয়ার অল্টিটিউডের জন্য, ঠিক আছে, ঠিক আছে, রক ক্লাইম্বিং কোর্স বা ইয়েতে যেগুলো লাগে। হাই অল্টিটিউডে যে সমস্ত ইকুইপমেন্ট ইউজ হয় সেগুলো সাধারণত আমরা হায়ার করি হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং, ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশন, সেখান থেকে হায়ার করা হয়। যেখান থেকে হায়ারিং হয়েছিল যদি তার গুণগত মান খারাপ থাকে, তো সবার আগে কিন্তু যদি HMI থেকে হায়ারিং হয়ে থাকে বা NIM থেকে হায়ারিং হয়ে থাকে বা IMF থেকে হায়ারিং হয়ে থাকে, তাহলে কিন্তু সেই সবার আগে সেই ইনস্টিটিউটে সেখানে লিখিতভাবে জমা করতে হবে যে এই জিনিসগুলো গুণগত মান খারাপ ছিল, আমরা হায়ারিংয়ে নিয়েছিলাম, এর জন্য আমাদের ক্ষতি হয়েছে। ভাড়া করা না নিজস্ব আমি জানি না, তবে ওদের মানে বাজে ইকুইপমেন্ট দেওয়া হয়েছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, তখন যুব কল্যাণ দপ্তরে বোধহয় মন্ত্রী ছিলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন উজ্জ্বল বিশ্বাস। উনি 2 বছর থাকার পর তারপরে মন্ত্রিত্ব আসে মিস্টার অরূপ বিশ্বাসের কাছে। 2014 সালে আমি যেটা শুনেছি প্রায় 1 কোটি টাকা মানে প্রচুর ইকুইপমেন্ট কেনা হয়েছিল। এবার ইকুইপমেন্ট তো কিনলে হবে না,
2014 সালে যদি ইকুইপমেন্টগুলো যদি কেনা হয়ে থাকে, তাহলে 2018 সালে সেগুলো ব্যবহার হয়েছে, তাহলে রক্ষণাবেক্ষণের অভাব ছিল। এটাই এইভাবেই তাহলে পরে নষ্ট হয়ে গেছে, বা সেই জিনিসটা বাতিল না করে সেই জিনিসগুলি ব্যবহার হয়েছে, সেই জন্যই বোধহয় এই দুর্ঘটনা ঘটতে পারে। মানে পরিকল্পনার অভাব। এটা কি হয়েছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের যিনি উপদেষ্টা আছেন তিনিই বলতে পারবেন। রাজ্য সরকার পরিবর্তনের পর থেকেই একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে পূর্বতন সরকারের বিরুদ্ধে। সুমিতের অভিযোগও পৌঁছেছে নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের কাছে। অ্যাকচুয়ালি সব জায়গায় চুরি আর দুর্নীতি থাকলে এরকমই পরিস্থিতি হয়। তবে এখন দুর্নীতি মুক্ত, সিন্ডিকেট মুক্ত ক্রীড়া জগৎ। আমার কাছে গত 3 দিন আগে একটি বিষয় এসছে এরকম, তো সেই বিষয়ে আমরা খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে। কার দোষে সুমিতের হাত পায়ের আঙুল কাটা পড়ল তার উত্তর খুঁজতে হয়তো এবার তদন্ত হবে। ঠিক সময় চিকিৎসা হলে কি আঙুল বাঁচানো যেত না, সেই প্রশ্নের উত্তর খোঁজা হবে। সেই তদন্তের ফলাফলের অপেক্ষায় থাকবেন সুমিত। তবে পাহাড় চড়ার নেশা তাকে ছেড়ে যায়নি। প্রতিবন্ধকতাকে জয় করেই সামিটের স্বপ্ন বুনছেন, আর আশা করছেন নতুন সরকার তাঁর পাশে দাঁড়াবে।